সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর জানব। ভারতের সুপ্রিম কোর্ট এখন বর্তমান সময় বিরাট চর্চায় রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্ট বিচারপতিদের অবসরের বয়স কত? অবসরের বয়স হচ্ছে 65 বছর। এখানে অপশনগুলো খেয়াল করে আমরা শেষের দিকে এক লাইনের বেশ কয়েকটি প্রশ্ন রাখবো, যেখান থেকে অত্যন্ত সহজভাবে আরও কিছু প্রশ্ন উত্তর আমরা জানতে পারবো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের প্রক্রিয়া কোনটি? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ কিভাবে করা হয়, অর্থাৎ তাদেরকে গেটি ধরে বের করে দেওয়া হয় কিভাবে? কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অন্যায় অভিযোগ ওঠে, অত্যাচার করেছে কোনো ব্যক্তিকে, সেই ক্ষেত্রে কি করা হবে? তখন সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রস্তাব পাশ করে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে এবং তখন তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। এই ক্ষেত্রেও 1/3 বা 2/3 অংশ এরকম একটা পরিমাণ ইমপিচমেন্ট করার জন্য সংখ্যা প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? অথবা 50 জনের সাক্ষ্য বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে। এবার এগুলো আমরা পরবর্তীতে জানবো, যখন আরও ডিটেল জানবো। এগুলো অত একটা আসে না। পরবর্তীতে দেখো, সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন এসএলপি এর অধীনে কোন ধারা আছে? এখানে যতগুলো ধারা আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 132তম ধারায় এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন দাখিল করা সম্ভব। পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো পরবর্তীতে খেয়াল করে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা কে নির্ধারণ করে থাকে? সুপ্রিম কোর্টের যে বিচারপতি হন বা তাদের যে মাইনে হবে, তাদের কে মাইনে দিয়ে থাকেন? এক্ষেত্রে বেতন ও ভাতার দায়িত্ব দিয়ে থাকেন সংসদের থেকে এদের ভাতা কত হবে এবং কত কম হবে সেটা জানানো হয়ে থাকে। পরবর্তীতে খেয়াল করো, ভারতের সুপ্রিম কোর্ট কোন শহরে অবস্থিত? ভারতের সুপ্রিম কোর্ট অবস্থিত হচ্ছে নিউ দিল্লি। আর ভারতের সবচাইতে পুরনো হাইকোর্ট বলা হয়ে থাকে কলকাতা হাইকোর্ট। সবথেকে পুরনো হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। তখন ইংরেজদের আমলে কলকাতা, বোম্বে এবং ম্যাড্রাস, এই তিনটি জায়গা, ম্যাড্রাস মানে চেন্নাই, এই তিনটি জায়গায় প্রথম এই হাইকোর্টগুলো তৈরি করা হয়। পরবর্তীতে দিল্লিতে সুপ্রিম কোর্ট হয়। পরবর্তী প্রশ্নে খেয়াল করো, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ কোন সিস্টেমের অনুসরণ করে থাকে? অর্থাৎ কোন সিস্টেমের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়ে থাকে? এক্ষেত্রে খেয়াল করো যে কলোজিয়াম সিস্টেম, এই যে কলোজিয়াম সিস্টেমের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়ে থাকে, ঠিক আছে? এই কলোজিয়াম সিস্টেম হচ্ছে বা অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে খেয়াল করো, ধারা 32 কোন অধিকারকে হৃদয় বা আত্মা বলা হয়েছে? ধারা 32-এ বলা হয়েছে কোনো বিষয়ে আমরা রিট বা পিটিশন জারি করতে পারি, এটাকে বলা হয়েছে সংবিধানের আত্মা, ঠিক আছে? পরবর্তীতে খেয়াল করো, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আর্টিকেল 14, 19 এবং 21, গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন মামলায় সাধারণত বলেছে? মেনকা গান্ধী মামলায় বলেছে এটি একটি গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই মেনকা গান্ধী হচ্ছে সাধারণত গান্ধীদেরই বংশের একজন, অর্থাৎ ইন্দিরা গান্ধীর দুই ছেলে সঞ্জয় গান্ধীর ওয়াইফ হচ্ছে মেনকা গান্ধী, আমি যদি ভুল না করি এটাই ঠিক। এবং রাজীব গান্ধীর ওয়াইফ হচ্ছে সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধীর ছেলে হচ্ছে রাহুল গান্ধী, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে খেয়াল করো যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কার কাছে শপথ গ্রহণ করে থাকে? সুপ্রিম কোর্টের যে বিচারপতি হন তাদেরকে শপথ বাক্য কে পাঠ করান? শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং সুপ্রিম কোর্টের যত আছে জাজ তাদেরকেও সাধারণত প্রধান বিচারপতিরা শপথ গ্রহণ নিয়ে থাকে এই রাষ্ট্রপতির কাছ থেকে। পরবর্তী প্রশ্নে খেয়াল করো, কোন ধারায় সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির কাছ থেকে
উপদেশমূলক মতামত চাওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কোনো একটি মামলায় নিজে যে সিদ্ধান্ত নিতে পারছে না, তখন তিনি রাষ্ট্রপতির কাছ থেকে একটি পরামর্শ নিয়ে থাকে। সেটি ধারা নম্বর 143 নম্বর ধারায় তিনি পরামর্শ নিয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটি বারবার পরীক্ষা আসে, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে। সাধারণত ফাতেমা বিবি এবং লীলা শেঠ এই দুজনের মধ্যেই কনফিউজ হয়ে থাকে। এর সঠিক উত্তর হচ্ছে ফাতেমা বিবি, এবং এই ফাতেমা বিবি 1989 সাল নাগাদ সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হিসাবে বা মহিলা বিচারপতি হিসাবে যোগদান করেছিলেন। পরবর্তী প্রশ্নে খেয়াল করো, কোন মামলায় সুপ্রিম কোর্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL এর ধারণা দেয়? অর্থাৎ জনস্বার্থ মামলা সাধারণত কোন ক্ষেত্রে হয়ে থাকে বা কোন একটা ধারা না, এখানে কোন প্রসঙ্গে বা প্রসারিত হয়ে থাকে এরকম একটা বলা হয়েছে, বা কোন মামলার থেকে এটিকে নেওয়া হয়েছে। এটি হচ্ছে সাধারণত, যদি আমরা বিশেষ করে খেয়াল করি, সাধারণত এই যে SP গুপ্তা মামলা, এটিকে বলা হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে উত্তর হচ্ছে সব কয়টি। ঠিক আছে, এখানে সব কয়টি এক্ষেত্রে উত্তর হবে। পরবর্তী প্রশ্নের খেয়াল করো, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সব আদালতের উপর বাধ্যতামূলক কোন ধারার দ্বারা? অর্থাৎ সব আদালত বা সব কোর্ট সুপ্রিম কোর্টের আদেশ মেনে নিতে বাধ্য থাকবে কোন ধারাতে? এটি সাধারণত 141 নম্বর ধারায়। এরা সবাই সুপ্রিম কোর্ট যা বলবে তাই মেনে নেবে। সুপ্রিম কোর্টের নিচে আছে হাইকোর্ট, ঠিক আছে, এগুলো, তারপরে জেলা কোর্ট, আরও আছে। এবার দেখো, এক লাইনে বেশ কয়েকটি প্রশ্ন, এগুলোই হলে শেষ। খেয়াল করো, প্রথমে বলা হয়েছে সুপ্রিম কোর্টে কত সালে প্রতিষ্ঠা হয়? সুপ্রিম কোর্ট 1950 সালের 26শে জানুয়ারি সাধারণত এটিকে কার্যকারী করা হয়ে থাকে, বা এটিকে ভারতীয় সংবিধান মারফত গ্রহণ করা হয়ে থাকে। কার্যভার গ্রহণ করে 28শে জানুয়ারি 1950 সাল থেকে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কানাইয়া। এটি বারবার পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন হলো, দেখো, বর্তমানে 2026 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি থাকতে পারেন, বা প্রধান বিচারপতি সহ? সাধারণত 34 জন প্রধান বিচারপতি সহ একজন প্রধান বিচারপতি হন, এবং 33 জন অন্যান্য সহকারী বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়ে থাকে। এটাও বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নিউ দিল্লি তিলক মার্গে অবস্থিত হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বর্তমান সময়ে ভীষণ চর্চায়। তারপরে দেখো কি আছে, সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বা যে মূল ডিভিশন বা মূল ক্ষমতা কোন ধারায় উল্লেখ করা আছে? 131 নম্বর ধারায় উল্লেখ করা আছে মূল এখতিয়ার। ভারতের সুপ্রিম কোর্টের পূর্বসূরি আদালতের কোনটি ছিল? সাধারণত ফেডারাল কোর্ট, যেটি ভারতের সুপ্রিম কোর্টের আগে এটি ঘোষণা করা হয়েছিল 1937 থেকে 1949 পর্যন্ত। এবার পরবর্তীতে খেয়াল করো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কে করে থাকেন? রাষ্ট্রপতি, সাধারণত প্রধান বিচারপতির পরামর্শে এবং কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ একটি রোটেশন সিস্টেম আছে, বা একটি অভিজ্ঞতার ভিত্তিতে 10 বছর হাইকোর্টে থাকতে হবে, বিভিন্ন নিয়ম আছে, তার উপরে নির্ভর করে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করে থাকেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারে? সুপ্রিম কোর্টে 65 বছর এবং হাইকোর্টে 60 বছর পর্যন্ত পদে থাকতে পারে। কোন ধারায় সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বিচারক পর্যালোচনা ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর হলো সরকারি কোনো একটি ধারা নয়, তবে মানে একবারে সরকারি না, সরাসরি কোনো ধারা নয়। 13, 32, 131, 136, 131 থেকে 136 এবং 43 ইত্যাদি ধারার মাধ্যমে বিভিন্ন প্রয়োগ করার কৌশল বলা হয়েছে। গুরুত্বপূর্ণ হলো 13 এবং 32। এক্ষেত্রে আমাদের এই প্রশ্নটা তেমন একটা আসে না। পরবর্তী খেয়াল করো যে
কেশব ভারতী মামলায় সুপ্রিম কোর্ট কোন মতবাদ প্রতিষ্ঠা করেন? বেসিক টেক্সচার ডকট্রিন। বেসিক টেক্সচার ডকট্রিন অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে কথা হয়তো সেটাই বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের উপদেশের এখতিয়ার কোন ধারায় বলা আছে? 143 নম্বর ধারায়। ভারতের প্রধান বিচারপতি পদত্যাগপত্র কার কাছে পেশ করে থাকেন? এটিও বারবার আসে। এটি হলে রাষ্ট্রপতির কাছে এই পদত্যাগপত্র পেশ করে থাকেন। পরবর্তীতে ইমপিচমেন্ট না, কিন্তু এটা হচ্ছে পদত্যাগপত্র নিজে লিখে পেশ করছেন। সুপ্রিম কোর্ট কোন মামলায় প্রথমবার মৌলিক অধিকারের উপর জোর দিয়ে বলে যে আইন মৌলিক অধিকার লঙ্ঘন করলে অবৈধ? মৌলিক অধিকার প্রথমবার বলে যে মৌলিক অধিকারের উপর জোর দিলে যে আইন মৌলিক অধিকার লঙ্ঘন করলে সেটি অবৈধ হিসেবে গণ্য করা হবে। এটি হলো একে গোপালন মামলা এবং পরবর্তীতে মেনকা গান্ধী মামলা। সুপ্রিম কোর্টের আপিলের এখতিয়ার 132, 33, 34 এগুলো বলা হলো আগেই। সুপ্রিম কোর্টকে সংবিধানের কোন অংশে উল্লেখ করা হয়েছে? পঞ্চম খণ্ডে অধ্যায় IV-তে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্ট সম্পর্কে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমাদের নতুন চ্যানেল, তাই সবাইকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।